হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, স্পেশালি যারা এইচএস 2021 এর জন্য প্রস্তুতি নিচ্ছ। তো অন্যান্য অধ্যায়ের মতো আমরা এবারে ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িতে যেটা চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ ধারকত্ব এবং ধারক অর্থাৎ ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটর, এই চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো স্পেশালি থিওরিটিক্যাল প্রশ্নের কথা বলছি এবং এক্সাম্পলের নিউমেরিক্যাল এবং ভার্সের প্রশ্নের কথা বলছি। আমরা এমসিকিউ কিংবা ভিএসএ কিংবা এসএকিউ সেই জাতীয় প্রশ্ন পরের ভিডিওগুলোতে আলোচনা করে নেব। তো আপাতত থিওরিটিক্যাল প্রশ্নগুলো কি কি ইম্পর্টেন্ট হতে পারে এইচএস এর 2021 এর এক্সামের জন্য, সেটা নিয়ে আমি তোমাদের টেক্সট বইতে পেজ ওয়াইজ বলে দেবো, যাতে করে তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। তো তোমরা সকলে আমাদের ছায়া প্রকাশনী যে টেক্সট বইটা রয়েছে, তো সেই বইটা বের করবে। ইভেন যদি কেউ সাঁতরা কিংবা মহাদেব দাস খান কিংবা অন্যান্য কোনো অথরের বাস্তব বছর বই পড়ো, তাতেও কোনো সমস্যা নেই, শুধু পেজ নাম্বার এদিক ওদিক হবে। কন্টেন্ট মোরালেস সব বইতে একই রয়েছে। ছায়া প্রকাশনী এবং সাঁতরা বই যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, যে কোনো একটা পড়লেই হবে। তো আমরা ছায়া প্রকাশনী বই যেহেতু সবচেয়ে বেশি ছেলেমেয়েরা ইউজ করে, তো সেই জন্য ছায়া প্রকাশনী বই থেকেই বলছি। তো ধারকত্ব ধারক যে চ্যাপ্টার রয়েছে, তো এখান থেকে মোরালেস প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে। তো আগে স্থির তড়িৎ থেকে প্রশ্ন কম থাকতো, 8 মার্কস থাকতো, এখন তো স্বাভাবিকভাবে নাম্বার বেড়েছে, তোমরা জানো রিডিউস সিলেবাসে যেহেতু কিছু চ্যাপ্টার বাদ গেছে। তো এখানে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে ফাইনাল এইচএস 2021 এর জন্য। তো সবচেয়ে ফার্স্ট পেজ যেটা 2019 এডিশনের বই, যেটা ছিল 132 পেজ, নিউ এডিশনের বইতে পেজ নাম্বার একটু পরে রয়েছে। তো ফার্স্ট যে পেজটা রয়েছে ধারকত্ব চ্যাপ্টারে, সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে ধারকত্বের সংজ্ঞা, ধারকত্বের একক, আর সেখানে এই কিউ সমান সিভি যে ফর্মুলা রয়েছে, অর্থাৎ কিউ হচ্ছে আধান, সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে বিভব, এই ফর্মুলা প্রয়োগ বিভিন্ন অঙ্কতে হবে কিংবা শর্ট প্রশ্নতে হবে, এবং এখান থেকে আমরা ক্যাপাসিটেন্স কিংবা ধারকত্বের বিভিন্ন এককের সংজ্ঞাও দিতে পারি। তাহলে আমরা কি করব না, এখানে আমরা ধারকত্বের সংজ্ঞা ভালো করে পড়ে যেতে হবে পরীক্ষার জন্য, আর ধারকত্বের মাত্রা এখান থেকে নির্ণয় করা তো টেক্সট বইতে রয়েছে, তোমার শুধু একবার মনে করাচ্ছি। তো ধারকত্বের সংজ্ঞা, ধারকত্বের মাত্রা, আর কি না সিজিএস এবং এসআই একক যে ধারকত্বের রয়েছে, অর্থাৎ ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাড রয়েছে, তোমরা দেখবে। তো সেইটা সেখান থেকে পিকো ফ্যারাড হোক কিংবা মাইক্রো ফ্যারাড, তার সঙ্গে যে সম্পর্ক এবং এই সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, অর্থাৎ 1 ফ্যারাড ইকুয়ালস টু, যেটা স্ট্যাট ফ্যারাড বলি আমরা এসআই তে, সরি সিজিএস এ, সো 9 into 10 to the power 11 স্ট্যাট ফ্যারাড। এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। ইভেন প্রমাণটাও রয়েছে জাস্ট 2 লাইনে বইতে, এটা একটু মাথায় রাখতে হবে যে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 into 10 to the power 11 ইএসইউ ধারকত্ব, কিংবা আমরা সহজে বলি স্ট্যাট ফ্যারাড। এই পেজে আর সেরকম কোনো প্রশ্ন লাগবে না। নেক্সট পেজ অর্থাৎ 133 পেজ, আমি যেহেতু সাজেস্টিভ ওয়েতেই বলছি, তো কিছু তো বাদ দিতেই হবে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেগুলো বলছি। এবারে তোমরা সব করতে পারলে ভালো, নাহলে অন্তত এগুলো পড়ে যাবে। 133 পেজে যেটা পড়তে হবে আমাদেরকে ভালো করে, সেটা হচ্ছে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তোমাদের বইতে অনেকটা রয়েছে, দেখবে ধরো পরিপার্শ্বিক যে মাধ্যম, পাতের ক্ষেত্রফল, ইভেন দুটো পাতের মধ্যে যে দূরত্ব, এগুলোর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে সেটা আমরা জানি যে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক ভাবে। আবার কোনো বায়ু মাধ্যমের জায়গায় যদি কোনো আমরা অন্তরক কিংবা কোনো পরাবিদ্যুৎ, স্পেশালি পরাবিদ্যুৎই বলবো, কারণ পরাবিদ্যুৎ এক ধরনের অন্তরক, তো পরাবিদ্যুৎ কোনো ম্যাটেরিয়ালকে যদি যুক্ত করা হয় অর্থাৎ ইন্ট্রোডিউস করা হয়, তখন কিন্তু ধারকত্ব বেড়ে যায়। এবার সেপারেশন যেটা রয়েছে, সেপারেশন কিন্তু বাড়ালে ধারকত্ব কমে যায়। তো এগুলো কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটা মনে রাখতে হবে। কিন্তু বইতে দেখবে তার নিচে পরীক্ষা বলে হেডিং দিয়ে কিছু পরীক্ষা বলে, তো সেটা না পড়লেও চলবে, সেটা পড়ার দরকার নেই। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়লেই কিন্তু চলবে। এবার আসা যাক 134 পেজে। 134 পেজে আমাদের একটা গোলকের ক্ষেত্রে, অর্থাৎ একটা গোলীয় পরিবাহী অর্থাৎ গোলক পরিবাহীর ক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্সের যে এক্সপ্রেশন রয়েছে, যদি সিজিএস এ করা হয় তখন তো 1/4 হয় যেহেতু, তো সিজিএস এর ক্ষেত্রে C = R হয়, অর্থাৎ একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে তার ধারকত্ব তার ব্যাসার্ধের সংখ্যাগতভাবে সমান হয়। তো এই প্রমাণটা রয়েছে 134 পেজে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু এটা পড়তে হবে। এরপরে দেখবে তোমাদের বইতে
তিনটে অঙ্ক রয়েছে। তো তিনটে অঙ্কের মধ্যে আমার যা মনে হয় ফার্স্ট এবং থার্ডের অঙ্কটাই ভালো করে দেখতে হবে, কিংবা তিনটেই দেখানোর কোনো অসুবিধা নেই, স্পেশালি তৃতীয় অঙ্কটা। এরপর 135 পেজে কলনবিদ্যা প্রয়োগ করে আহিত পরিবেশ স্থিতিশক্তির প্রমাণটা রয়েছে, যেটা আমরা হাফ সিভি স্কয়ার কিংবা হাফ কিউবি, এই যে প্রমাণটা, তো এই প্রমাণটা একই, এটা যা এটাও তাই। তো আমি তোমাদের বলবো যে এই প্রমাণটা ভালো করে যেতে এবং এই প্রমাণ থেকে যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো অনুসৃত তোমরা করেছো কিংবা প্রশ্নমিত্রা কিংবা টেস্ট পেপারগুলোতে করছো, তো এর থেকে এই পার্টটা কিন্তু ভালো করে করতে হবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে এই প্রমাণটা ভালো করে করবে। কলনবিদ্যা দিয়ে করতেই বলবো, কারণ কলনবিদ্যা দিয়ে তাড়াতাড়ি হবে, অনেক কম খাটনি, কম লিখতেও হবে। তারপর রয়েছে দুটি পরিবারের মধ্যে আধান বন্টন। তো দেখবে 135 এবং 36 পেজে দুটো প্রমাণ রয়েছে, অ্যাকচুয়ালি তিনটে রয়েছে। ফার্স্ট রয়েছে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী, সেকেন্ড আছে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী, থার্ড রয়েছে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়। তিনটে টোটাল রয়েছে। তো এই যে তিনটে রয়েছে 1 2 3, তো এই তিনটে অনেকদিন ধরে আসেনি ঠিকই, কিন্তু যেহেতু স্থিরতড়ি থেকে নাম্বার বেড়েছে, তো আমার মনে হয় এই তিনটে প্রমাণ একটু বড় হলেও প্রমাণটা কিন্তু সহজ, কোনো কলনবিদ্যাও লাগে না, নরমাল অ্যালজেব্রিক প্রমাণ। এই তিনটে প্রমাণই করে দিতে পারলে ভালো হয়, অর্থাৎ একটা সমবিভব সম্পন্ন, একটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভবযুক্ত, আর শেষে হচ্ছে আধান বন্টনের ফলে যে পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেই শক্তি ক্ষয়ের রাশিমালা। তো আমি আশা করবো তোমরা এগুলো পড়বে। তারপরে যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে, আমি 2019 এডিশনের বইতে 13টা প্রশ্ন রয়েছে, তো পারলে সবগুলো দেখতে পারলে আমি মনে করি ভালো হবে। আর যদি কেউ সব না করতে পারছো, তাদের উদ্দেশ্যে বলবো অন্তত 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, আর 6 এর দাগ, 7 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগ, 12 এর দাগ, এগুলো করে যাবে। ঠিক আছে, আমি আবার বলছি 2 3 4 6 7 10 9 10 এবং 12। এরপরে 139 পেজের নিচের দিকে ছিল ধারক ও তার মূলনীতি। তো ধারক কাকে বলে সেটা পড়লেই হবে, 140 পেজে রয়েছে ধারক। ধারকের কার্যনীতি পরীক্ষাতে সেরকম ইম্পর্টেন্ট নয়, কেউ চাইলে পড়তে পারো। তো আমি যেহেতু সাজেস্টিভ ওয়েতে বলছি, সেই জন্য সেটাকে আমি বাদই রাখলাম। সেই ধারকের ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে আমি প্রথমেই বলেছি, সেটা আবার এখানে 140 পেজে রয়েছে, সেটা পড়তে হবে। ধারকের যে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহার রয়েছে, সেই ব্যবহারটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সেই ব্যবহারটা কিন্তু 140 পেজে লেখা রয়েছে। ধারকের চার্জিং এবং ডিসচার্জিং এর লেখচিত্র রয়েছে 141 পেজে। চার্জিং প্রভাব, ডিসচার্জিং, এইটা একটু মাথায় তোমাদের কিন্তু রাখতে হবে। এই চার্জিং এবং ডিসচার্জিং তোমাদের কিন্তু পড়তে হবে, এটা একটু মাথায় রাখো। 141 পেজে ধারকের বিভব ধারকত্ব রয়েছে। তো এখানে স্পেশালি আমি এটা বলবো, সেই প্রশ্ন পড়তে 141 পেজে বইতে একটা एग्जांपल রয়েছে। তো একটা ধারকের গায়ে সাপোজ কিছু একটা লেখা আছে, সাপোজ ধরো এরকম কিছু একটা লেখা আছে যে 0.02 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট, এরকম গায়ে লেখা আছে। এক নম্বর প্রশ্ন এখান থেকে পেতে পারো, এর অর্থ কি? তো তোমাদের বইতে 141 পেজে ডান দিকে লেখাও রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ এই পরিমাণ বিভব পার্থক্য প্রয়োগ করা যাবে, অর্থাৎ ধারকত্ব হচ্ছে 0.02 মাইক্রোফ্যারাড। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর 141 পেজের নিচের দিকে পরাবৈদ্যুতিক ধ্রুবক রয়েছে। সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে ডেফিনিশন তোমরা আগে পড়েছিলে, এটা ওইটা যখন আমরা সি এর ফরম্যাটে কিংবা ধারকত্বের সাহায্যে লিখবো, তখন এটা তার ডেফিনিশন আবার নতুন করে এখানে কিন্তু তোমাদের পড়তে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই কে কে বলা হয় এসআইসি, অর্থাৎ স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি, অর্থাৎ আপেক্ষিক আবেশিক ধারকত্ব। নামটা শুধু আলাদা, কিন্তু জিনিসটা একই। 142 পাতা থেকে পুরো 143 পাতা অবধি প্রমাণ রয়েছে। কি কি প্রমাণ? সবচেয়ে প্রথমে রয়েছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তো এই প্রমাণটা অবশ্যই ভালো করে করতে হবে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তো এই প্রমাণটা করতে হবে ভালো করে, ইভিন কোন কোন কৌশলের উপর নির্ভর করছে। এবং 143 পেজের শুরুতে মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত রয়েছে, তো সেটাও কিন্তু ভালো করে করতে হবে। অনেকদিন ধরে আসেনি সেরকম বলতে গেলে, কিন্তু ইম্পর্টেন্ট থাকছে। আমাদের ছায়া প্রকাশন বিভাগে আমাদের এই গোলক ধারকত্ব কিংবা গোলীয় পরিবাহী ধারকত্ব কিংবা আমাদের চৌম্বকার ধারকত্ব সেরকম নেই, কিন্তু সাঁতরা বইতে ক্যালকুলেশন করা রয়েছে। তো
তো এইচএসএ সিলেবাসে কতটা আছে সেটা বলা একটু মুশকিল, অ্যাকচুয়ালি বলতে গেলে নেই। তো সিলিন্ড্রিক্যাল কন্ডেন্সার আর স্ফেরিক্যাল কন্ডেন্সার সেফটির জন্য তোমরা 17 বই থেকে পড়তে পারো, না হলে যারা সাজেস্টিভ পড়ছো তারা বাদ দাও। না হলে 143 পেজে তড়িৎ ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব অর্থাৎ হাফ এপসাইলন নট ই স্কয়ার কিংবা ই জিরো স্কয়ার যা নাম থাকবে, তো হাফ এর এই প্রমাণটা কিন্তু করতে হবে। এইচএসএ রিসেন্ট ইয়ারে নেই, কোনোদিনই আসেনি, কিন্তু প্রয়োগ রয়েছে, অঙ্কতেও লাগে, কিন্তু আমি মনে করি এই প্রমাণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফাইনালে কিন্তু আসতে পারে। প্রশ্ন এভাবে থাকবে, তড়িৎ ক্ষেত্রে যে শক্তি ঘনত্ব তার রাশিমালা নির্ণয় করো। তো এটা তোমরা 143 পেজে ডান দিকে রয়েছে, সেই শক্তি ঘনত্ব, তার মাত্রা, তার একক, এটা ভালো করে পড়বে কিন্তু। 144 পেজ থেকে গাণিতিক উদাহরণ রয়েছে, তার মধ্যে সব দেখতে পারলে ভালো, 1 থেকে 8, না হলে অন্তত এই প্রথম 5টা অঙ্ক অবশ্যই ভালো করে তোমরা দেখে যেও, আর 7 এর দাগের অঙ্কটা দেখো। 146 পেজে 10 এর দাগের 12 এর দাগের উদাহরণ, তারপরে 146 থেকে 147 পেজে ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব রয়েছে, যেটা রোধের ক্ষেত্রে হয়। তো প্রমাণ আসার সম্ভাবনা খুব একটা নেই, তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, তো আমি ওই জন্য আমি আমার লিস্ট থেকে বাদ রাখছি। কিন্তু আমি একটা জিনিস অবশ্যই দেখে যেতে বলবো, ফাইনাল এক্সপ্রেশন, আর সেখান থেকে যে তুল্য ধারকত্ব সমান্তরাল সমবায়ের মানটা বেশি হয় ইন্ডিভিজুয়াল ধারকত্ব থেকে, ইন্ডিভিজুয়াল ধারকগুলো থাকছে তার ধারকত্ব থেকে, আর শ্রেণী সমবায় সেটা কম হয়, সেটা কিন্তু অ্যাটলিস্ট এক্সপ্রেশন দেখে যেন প্রুফ করতে পারো, সেটা বইতে রয়েছে 147 পেজে, এটা কিন্তু তোমরা পড়বে। 148 পেজে সেই পুরনো, যেটা আমি শুরুতে বলেছিলাম, অর্থাৎ এই সঞ্চিত স্থিতিশক্তি এবং সেখান থেকে যেটা আমরা বলি শক্তি ঘনত্ব, সেটা হচ্ছে আমাদের 148 পেজে রয়েছে। আহিত ধারকের সঞ্চিত শক্তি একই প্রমাণ, একবার বললেই হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে কিন্তু পড়ে যেতে হবে, থিওরি কিংবা অঙ্কতে আসতে পারে। এবারে যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে, আমি চাইবো যে তোমরা 1 থেকে 4 অবধি যেটা রয়েছে সেটা পুরোটাই করবে, তারপরে 9টা 10এরটা করবে, তারপরে 11 দাগে একটা ডায়াগ্রামের অঙ্ক রয়েছে 4.20 চিত্রতে, সেটা ভালো করে করবে। বাকি উদাহরণগুলোর মধ্যে 13টা দেখতে পারো। তারপর নেক্সট যেটা ভালো করে করতে পারো সেটা হচ্ছে 18, 19, 20, তারপর 22 করতে পারো ভালো করে, 22, 23 আর 21। এরপর আমাদের ওই 25 দাগে একটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, 25, 26, 27, 29, তো এগুলো একটু ভালো করে করতে হবে তোমাদের। তারপর 157 পেজে বিভিন্ন প্রকার ব্যবহারিক ধারক রয়েছে, কোনোদিনই এইচএস পরীক্ষাতে আসেনি, কিন্তু আমি চাইবো পুরোটা ডিটেইলসে দরকার নেই পড়া তোমাদের। এই অভ্রধারক, পরিবর্তনশীল বায়ু ধারক, কাগজ ধারক, কোনটা কি দিয়ে তৈরি, কিভাবে, এবং প্রত্যেকের ব্যবহার তোমরা কিন্তু পড়ে রাখবে। আর 158 পেজে তড়িৎ বিশ্লেষক ধারক রয়েছে, সেটা কিন্তু পুরো ডিটেইলস দরকার নেই, কোনটা কি দিয়ে তৈরি হচ্ছে, কোন কাজে ব্যবহার করা হয়, কোনটা বেটার, কোন পারপাসে ইউজের জন্য, সেইটা একটু জাস্ট একটা রিডিং দিয়ে রাখলে কি হবে, 1 মার্কসে কোশ্চেন লাগতে পারে। হয়তো তোমাদের বললো যে তড়িৎ বিশ্লেষক ধারকটা কেন বেটার, কেন একে একমুখী কারক যন্ত্রে ব্যবহার করা, তো সেটা যেন তোমরা উত্তরটা লিখতে পারো। নেক্সট রয়েছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর রয়েছে, স্থিরতন্ত্র কোনোদিনই আসে না এইচএসএ, যবে থেকে নিউ সিলেবাস হয়েছে, তো অনেকেই বাদ দেয়। আমি বলবো তোমাদের গঠন বিবরণ বাদ দিয়ে দাও, কিন্তু কার্যপ্রণালী একটু দেখে রাখতে পারো, না হলে কাজ করো অন্তত এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর কোন নীতিতে কাজ করছে, কোথায় ব্যবহার করা হয়, জাস্ট ওইটুকু অন্তত পড়ে রাখো। সবাই বাদ দিয়ে দেয়, আমি বলবো অন্তত ওইটুকু টাচ করে যাও, কিংবা হটসে দু একটা প্রশ্ন রয়েছে, আমি এখনই বলবো ভ্যান ডি গ্রাফ জেনারেটর থেকে কেন মসৃণ করা হচ্ছে, কি ব্যাপার হচ্ছে, তো সেইটুকু অন্তত পড়ে যাও। এবারে হটসে আসি। হটসে তোমাদের এই 1 দাগে যে প্রশ্ন রয়েছে, একটি পরিবাহী ধারকত্ব 5 সেমি বলতে কি বোঝো, সেরকম কিছু একটা টাইপের প্রশ্ন, কিংবা একটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝো, এরকম টাইপের প্রশ্ন। আর কি 4 দাগে জলের ডাইলেকট্রিক ধ্রুবক 80, এরকম কোন একটা টাইপের প্রশ্ন, তো এইগুলো একটু রিডিং দিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে ওই 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, তারপর 9 দাগের প্রশ্ন, ধাতব পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, তারপর 10 দাগের 11 দাগের প্রশ্ন। নেক্সট যেটা করবে তোমরা 15 দাগের প্রশ্ন ভালো করে করবে। তারপর হচ্ছে 17 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, 21, 22, 25, 28, 30, ভ্যান ডি গ্রাফ থেকে 30 দাগের প্রশ্ন রয়েছে, 33, 164 পেজে 37 দাগের প্রশ্ন,
তো এইগুলো ভালো করে করবে। আর চ্যাপ্টারের শেষে তোমরা শেষের আগে যদি বলি, তোমরা অনুশীলনী যে এমসিকিউ গুলো বছরের শুরুতে করেছিলে লাস্ট ইয়ার, তো সেইগুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে। অনুশীলনীর অঙ্ক স্পেশালি ধারপত্রের ক্ষেত্রে তোমাদের সেট 1 সেট 2 টা করে রাখা খুবই জরুরি রয়েছে, আর এমসিকিউ যেগুলো বইতে রয়েছে। আর যদি সেরকম কিছু না করে থাকো কেউ, আমি পরের ভিডিওগুলোতে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা দেখবে। কিন্তু আমি অবশ্যই বলবো বইয়ের এমসিকিউ ছায়া প্রকাশনী আর ছায়া প্রকাশনী সেট 1 সেট 2 তে যে অঙ্ক রয়েছে ধারপত্র, সেগুলো দেখে নিলে কিন্তু অনেকটা সেফ থাকবে। এবার দেখবে চ্যাপ্টারের শেষে WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে বিগত বছরের প্রশ্ন এবং উত্তর রয়েছে, সেটা অবশ্যই দেখতে হবে একদম 2019 অবধি। তো নতুন সিলেবাস যবে থেকে হয়েছে, ওল্ড সিলেবাসের কিছু প্রশ্ন রয়েছে, সেটাও কোনো অসুবিধা নেই, সেটা আগেও ছিল এখনো রয়েছে। তো সেটা তোমরা প্রত্যেকটা ধরে কিন্তু করবে। তো এগুলো কাজে লাগবে। আর কেউ যদি একটু ভালো করে পড়তে চাও তাহলে কাজ করবে, তারপরেই দেখবে নিটে এআইপিএমটি যেই মেনে কিছু এমসিকিউ করা থাকে, যেগুলো আমাদের এইচএসসি সিলেবাস থেকে সম্পূর্ণ মিল রয়েছে, সেগুলো একটু দেখে রাখলে তোমরা 2 নম্বরের অঙ্ক কিংবা 1 নম্বরের এমসিকিউ তো হেল্প হতে পারে। কিন্তু খুব বড়গুলো করার দরকার নেই, সেরকম হয়তো আমাদের এইচএসসি আসবে না, কিন্তু ছোটগুলো কিন্তু করে রাখলে ভালো হয়। তো এখানেই আমি ধারপত্র নিয়ে আলোচনা শেষ করছি। বই থেকে কি পড়তে হবে, এবার এমসিকিউ বিএসএ কিংবা কিছু অঙ্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা কিন্তু নেক্সট ভিডিওতে করব। টিল দেন বাই।